তুরস্কের ইস্তানবুলে আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলা, কমপক্ষে ৩৬ জন নিহত, আহত শতাধিক। আইএসকে দায়ী করছে সরকার। ব্রিটেনের আর কোনোভাবে ইইউতে ফেরার উপায় নেই, মন্তব্য মার্কেলের। ক্যামেরনকে ছাড়াই বসছে জোটের শীর্ষ সম্মেলন। অনাস্থা ভোটে হারলেও দায়িত্বে অটল থাকার ঘোষণা করবিনের। গাজা উপত্যকা থেকে ইসরায়েলি অবরোধ তুলে নেয়ার আহ্বান বান কি মুনের। দুপক্ষকে সরাসরি আলোচনায় বসার পরামর্শ। দখলদারিত্ব চললে শান্তি আলোচনা সম্ভব নয়, মন্তব্য আব্বাসের। এবং সিরিয়ার আলেপ্পোয় প্রায় অর্ধেক এলাকা বিদ্রোহীদের কাছ থেকে নিয়ন্ত্রণে নেয়ার দাবি আসাদ বাহিনীর। মসুলের আরও কিছু এলাকা আইএস মুক্ত করার ঘোষণা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। তুরস্কের ইস্তানবুলে আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে, এছাড়াও আহত হয়েছেন শতাধিক। অন্তত ৩ জন আত্মঘাতী হামলাকারী অতর্কিত গুলি চালিয়ে এবং শরীরে বাধা বোমার বিস্ফোরণ ঘটিয়ে এই হামলা চালায় বলে জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। এদিকে এই হামলার জন্য ইসলামী জঙ্গি গোষ্ঠী আইএসকে দায়ী করছে তুর্কি সরকার। আবারও সন্ত্রাসী হামলা, আবারও রক্তাক্ত হল তুরস্ক। এবার লক্ষ্য ইস্তাম্বুলের আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দর। স্থানীয় সময় রাত 10টা। হঠাৎই 3 মুখোশধারী অত্যাধুনিক কালাশনিকভ রাইফেল নিয়ে ট্যাক্সিতে করে এসে ঢুকে পড়ে বিমানবন্দর এলাকায়। এ সময় গুলি চালাতে চালাতে বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশ করে 3 সন্ত্রাসী। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হতেই শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায় 3 বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই হতাহত হন বহু মানুষ। ঘটনার আকস্মিকতায় দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন বিমানবন্দরের যাত্রীসহ অন্যান্য সাধারণ মানুষ। আমি আমার লাগেজের জন্য অপেক্ষা করছিলাম। পুলিশ এসে বলল শুয়ে পড়তে। সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করছিল। পুলিশও তাদের উপর পাল্টা গুলি চালায়। আমার পাশেই একজন গুলিবিদ্ধ হয়। বোমা বিস্ফোরণ ঘটতেই তাকিয়ে দেখি বহু লাশ পড়ে আছে। হামলার পরপরই আহতদের উদ্ধারে ঘটনাস্থলে এসে পৌঁছায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স। স্থানীয় গণমাধ্যম জানায়, হতাহতের বেশিরভাগই তুর্কি নাগরিক এবং এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও ইসলামী জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলা চালিয়ে থাকতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। প্রাথমিক তদন্ত শেষে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পেয়েছি। তদন্ত কার্যক্রম এখনো চলছে। হামলার পর বিমানবন্দর কয়েক ঘন্টা বন্ধ থাকলেও এই মুহূর্তে বিমানবন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীর বিরুদ্ধে যৌথ লড়াই ঘোষণা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এছাড়াও হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ যুক্তরাষ্ট্র, জার্মানি ও আরো বিভিন্ন দেশ। অন্যয় কর্মকার, সময় সংবাদ। তুরস্কে গেল বছর থেকে বেড়েছে এমন সন্ত্রাসী হামলার সংখ্যা। মঙ্গলবার রাতে আতাতুর্ক বিমানবন্দরে হামলা নিয়ে গেল 1 বছরে প্রায় 7 দফা হামলা হয়েছে দেশটিতে। এমন অবস্থায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। এবছরই মার্চে তুরস্কের সেনা অভিযানের প্রতিশোধ নিতে আঙ্কারার গুভেন পার্কে আত্মঘাতী বোমা হামলা চালায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি। মুহূর্তেই আশপাশের বেশ কয়েকটি বাস এবং গাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। পরে পুলিশ জানায় এতে নিহত হন কমপক্ষে 36 জন আর আহত 1.5 শতাধিক। এর মাত্র 2 মাস আগেই হামলা হয় ইস্তাম্বুলের সুলতান স্কোয়ারে। জায়গাটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়, আর সে কারণেই হামলার জন্য সুলতান স্কোয়ারকেই বেছে নেয় দুর্বৃত্তরা। হামলার সময়টিতে সেখানে অনেক জার্মান এবং ফরাসি পর্যটক উপস্থিত ছিলেন। হতাহতদের মধ্যে কমপক্ষে 10 জনই জার্মান এবং ফরাসি নাগরিক। এছাড়াও আরো 5 জন তুর্কি নাগরিকও নিহত হয় সেদিন। পরে আইএস এই হামলার দায় স্বীকার করে। এরপর আবার ফেব্রুয়ারিতে হামলা হয়। সেনাবাহিনীর গাড়িবহর লক্ষ্য করে ইস্তাম্বুলে গাড়ি বোমা হামলা করে আইএস জঙ্গিরা। সেখানকার গভর্নর জানান এতে নিহত হন অন্তত 28 জন আর আহত 60 জন। এর আগে দিয়ারবাকিরে হামলায় 2 জন নিহত হয়।
আহত হয় 100-রও বেশি। তারপর এপ্রিলে বুসরা শহরে হামলা, যাতে এক নারী আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় 2 জন নিহত হয় আর আহত হয় 15 জন। এসব হামলার রেশ কাটতে না কাটতে মে মাসে বোমা হামলা হয় গাজিয়ান্তেপে। এই হামলার পেছনে আইএসের সম্পৃক্ততার কথা বলা হলেও দায় স্বীকার করেনি কেউ। এভাবে একের পর এক জঙ্গি এবং সন্ত্রাসী হামলার ঘটনায় চিন্তিত সেখানকার সাধারণ মানুষ। এমনকি দেশটির পর্যটন শিল্প হুমকির মুখে পড়েছে এই আতঙ্কে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। তুরস্কের ইস্তানবুলের বিমানবন্দরে সন্ত্রাসী হামলার পর মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশ নিষিদ্ধের বিষয়ে তিনি যে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন তা একদম ঠিক আছে। সন্ত্রাসবাদ ঠেকাতে যুক্তরাষ্ট্রকে আরও কঠোর এবং সাবধানী হতে হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। তা না হলে যুক্তরাষ্ট্রেও একের পর এক সন্ত্রাসী হামলা হতে থাকবে বলে মনে করেন তিনি। এজন্য তিনি দেশটিতে মুসলিম প্রবেশ নিষিদ্ধের পক্ষে বলে জানান। তুরস্কের ইস্তানবুলে বিমানবন্দরের সন্ত্রাসী হামলার ঘটনাকে ভয়ঙ্কর হিসেবে উল্লেখ করে এ ঘটনার নিন্দা জানান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যের আর কোনোভাবেই ইউরোপীয় ইউনিয়নের ফেরার উপায় নেই বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে আরও জানিয়েছেন, আগের মতো সুযোগ সুবিধাও আর এখন থেকে পাবেন না ব্রিটিশরা। মঙ্গলবার ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলনের পর কথা বলেন তিনি। মার্কেলের মতো আরও অনেক ইইউ নেতাই ব্রেক্সিটের ন্যায় নিয়ে সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেছেন। এই ক্ষোভের মুখে পড়তে হয় সভায় উপস্থিত ইইউ বিরোধী নেতা নাইজেল ফারাজকেও। এদিকে আজ ডেভিড ক্যামেরনকে ছাড়া প্রথমবারের মতো বৈঠকে বসেছেন ইইউ নেতারা। ইউরোপীয় ইউনিয়নের শেষ নৈশভোজ বলেই হয়তো এতটা নির্ভার ডেভিড ক্যামেরন। হাসছেন, কথা বলছেন সবার সাথে। ইউরোপিয়ান পার্লামেন্টের নেতা মার্টিন শুলস ভোজ শেষে গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণী হয়ে পড়েন। বলেন, ইইউ সভায় এমন নিস্তব্ধতা আর কখনোই দেখেননি তিনি। আমি এই পদে দায়িত্ব নেওয়ার পর থেকে এমনটা কখনো হয়নি। সবাই খুবই মনমরা, খুবই নিশ্চুপ ছিল। সবার মনে একটা আতঙ্ক, সবকিছু এখন কিভাবে হবে। তবে আমরা সবাই একমত হয়েছি যে এই সংকট মুহূর্ত কাটিয়ে উঠতে দ্রুত আলোচনায় বসতে হবে। এর আগে সম্মেলনে সবার কঠোর দৃষ্টি ছিল ইউকে আইপি নেতা নাইজেল ফারাজের দিকে। ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাহী জঁ-ক্লদ জাঙ্কার তাকে তো রীতিমতো হেনস্থা করে বসেন সম্মেলনে যোগ দেওয়ার জন্য। জাঙ্কার তার ভাষণে ব্রিটিশ জনগণের ইচ্ছাকে সম্মান জানাতে বললে পাশ থেকে তালি বাজিয়ে ওঠেন ফারাজ। এরপরই ফারাজের ওপর চটে যান জাঙ্কার। ইইউ বিরোধী হয়েও কেন নাইজেল ফারাজ সম্মেলনে যোগ দিলেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আরো স্মরণ করিয়ে দেন, ইইউ সম্মেলনে এটি ফারাজের শেষ অংশ নেয়া। আর এই কথার জবাবে ফারাজ বলেন, শিগগিরই আরো অনেক দেশ যুক্তরাজ্যের মতো ইইউ থেকে বের হয়ে আসবে। আমি 17 বছর আগেই আপনাদের বলেছিলাম ইইউতে ব্রিটিশরা আর বেশি দিন নেই। তখন আপনারা হেসেছিলেন আমার কথায়, কিন্তু আমি আজকে তা সত্যি প্রমাণ করে দেখিয়েছি। আর শুধু আমরাই নয়, দ্রুত দেখবেন আরো অনেকেই এই জোট থেকে বের হয়ে আসবে। তবে ব্রিটিশদের এই সিদ্ধান্ত কখনোই মঙ্গলজনক হবে না বলে মন্তব্য ইইউ নেতাদের। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, আগের কোনো সুযোগ সুবিধাই ইইউ থেকে আর পাবে না যুক্তরাজ্য। গণভোটের ফলাফলের পর আর কোনো উপায় নেই যুক্তরাজ্যের ইইউতে ফিরে আসার। এটাই বাস্তবতা, এটাই মেনে নিতে হবে। এখন ভালো হয় সবাই যদি এই বিষয়টি মাথায় রেখেই কাজ করে। এদিকে আজ সম্মেলনের দ্বিতীয় দিনে যোগ দিচ্ছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এই প্রথম ব্রিটেনের অংশীদারিত্ব ছাড়াই হবে ইউরোপীয় ইউনিয়নের সভা। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির প্রধান জেরেমি করবিন অনাস্থা ভোটে হেরে গেলেও পদত্যাগের বিষয়টি নাকচ করে দিয়ে দায়িত্বে অটল থাকার ঘোষণা দিয়েছেন। এর আগে গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায়ের পর দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টির অন্তর্কোন্দলের ধারাবাহিকতায় দলের সংসদীয় কমিটিতে অনাস্থা ভোটে হেরে যান করবিন। এদিকে স্কটল্যান্ডে ইউরোপীয় ইউনিয়নে থাকার দাবি জানিয়ে বুধবার ইউরোপীয় পার্লামেন্ট প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন। ব্রেক্সিটের পক্ষে রায়ের পরও ব্রিটেনে বাণিজ্যের দ্বার উন্মুক্ত বলে জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী সাজিদ জাভিদ। মঙ্গলবার লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে ব্রেক্সিটের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ করে কয়েক হাজার মানুষ।
ট্রাফালগার স্কোয়ারে শান্তিপূর্ণ সমাবেশের পর পার্লামেন্টের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। এই সময় ইইউর সঙ্গে থাকার দাবি জানিয়ে লেখা বিভিন্ন প্লেকার্ড বহনের পাশাপাশি গণভোটের রায় মানেন না বলে প্রতিবাদ করেন তারা। গণভোটের এই রায়ের মাধ্যমে ব্রিটেনকে বিভাজনের চেষ্টা চলছে। আমরা অখণ্ড ব্রিটেনকে দেখতে চাই। যেখানে দুটি প্রদেশের মানুষ ইইউতে থেকে যাওয়ার পক্ষে রায় দিয়েছেন, সেখানে সামান্য সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে ইইউ ছেড়ে আসা ঠিক হবে না। ব্রিটেনের গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায়ের পর দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টির অন্তর্কন্দলের ধারাবাহিকতায় দলের সংসদীয় কমিটিতে অনাস্থা ভোটে হেরে গেছেন দলের প্রধান জেরেমি করবিন। দলীয় নেতৃত্ব প্রশ্নে মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে করবিনের বিপক্ষে রায় দেন 172 জন সংসদ সদস্য। বিপরীতে করবিনের প্রতি আস্থা রেখেছেন মাত্র 40 জন। তবে এই ভোটের সাংবিধানিক বৈধতা নেই উল্লেখ করে দায়িত্বে অটল থাকার কথা জানান করবিন। তিনি বলেন, পদত্যাগ করলে তাকে যারা নির্বাচিত করেছেন তাদের সঙ্গে প্রতারণা করা হবে। এদিকে অক্টোবরে পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের এমন ঘোষণার পর প্রধানমন্ত্রী পদে বরিস জনসন, থেরেসা মে, জেরেমি হান্ট ও মাইকেল গোভের নাম আলোচনায় আসার পর এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন পেনশন সেক্রেটারি স্টিফেন ক্র্যাব। মঙ্গলবার ব্রিটেনের একটি গণমাধ্যমে কনজারভেটিভ পার্টির এই নেতার প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি জানানো হয়। স্কটল্যান্ডের ইউরোপীয় ইউনিয়নে থাকার দাবি জানিয়ে বুধবার ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন। মঙ্গলবার এডিনবার্গে স্কটিশ পার্লামেন্টে দেয়া ভাষণে স্টারজন বলেন, স্কটল্যান্ডের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন তিনি। আমরা গত কয়েকদিনের আলোচনায় একটি বিষয় তুলে ধরেছি, তা হলো বাণিজ্য ও বিনিয়োগের জন্য স্কটল্যান্ড একটি আদর্শ জায়গা। ব্রেক্সিটের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে আমাদের বাণিজ্য স্বাভাবিক রয়েছে। এটি ধরে রাখতেই ইইউ এর পার্লামেন্ট প্রধানের সঙ্গে আলোচনা প্রয়োজন। এদিকে ব্রেক্সিটের পক্ষে রায়ের পরও ব্রিটেনে বাণিজ্যের দ্বার উন্মুক্ত বলে জানিয়েছেন দেশটির বাণিজ্য মন্ত্রী সাজিদ জাভিদ। মঙ্গলবার দেশটির ব্যবসায়ী প্রতিনিধিদের এক ফোরামের আলোচনায় এই কথা বলেন তিনি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর একক বাজার ধরাই ব্রেক্সিটের অন্যতম লক্ষ্য বলে এ সময় উল্লেখ করেন বাণিজ্য মন্ত্রী। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। লেবাননে আবারও সন্ত্রাসী হামলার আশঙ্কা, সেদেশের প্রধানমন্ত্রী। সহিংসতা ঠেকাতে সেনাবাহিনীর পাশাপাশি মাঠে নেমেছে হিজবুল্লাহ সদস্যরা। তাই তো সবাই বলে শিলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। গাজা উপত্যকা থেকে ইসরায়েলি অবরোধ তুলে নিতে তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। একই সঙ্গে ইসরায়েলি ফিলিস্তিন চলমান সংকট সমাধানে শিগগিরই দুপক্ষকে আলোচনায় বসার পরামর্শ দেন তিনি। তবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইসরায়েলি দখলদারিত্ব অব্যাহত থাকলে কোনো শান্তি আলোচনা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে ফিলিস্তিন। এদিকে গাজায় হামাসের দখলদারিত্ব অবসানে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা আবারও শুরুর বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের উদ্যোগ সত্ত্বেও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বিরূপ আচরণ কোনোভাবেই থামছে না। এ মাসের মাঝামাঝি পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি এলাকায় নতুন করে ইহুদি বসতি নির্মাণের অনুমোদন দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এছাড়া রমজানের শুরুর দিকে ফিলিস্তিনি এলাকায় পানি সরবরাহ বন্ধ করে দেয় তেল আবিব, যদিও ইসরায়েল সরকারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়। চলমান এই সংকট নিরসনে দুদেশের সরাসরি আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। মধ্যপ্রাচ্য সফরের শেষ দিন মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। একই সঙ্গে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সম্মিলিত শাস্তির সমালোচনা করেন মুন। ফিলিস্তিনি এবং ইহুদিদের মধ্যে ঐতিহাসিকভাবে যোগসূত্র রয়েছে, কিন্তু বর্তমানে সে চিত্র একেবারেই ভিন্ন। সংঘাত কোনো সমাধান বয়ে আনবে না। আলোচনার মাধ্যমে দুপক্ষের সমাধানে পৌঁছার বিষয়ে এই মুহূর্তে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া উচিত। বাইরের কোনো পক্ষ এই সমস্যার সমাধান করতে পারবে না। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় হামাসকে প্রধান বাধা হিসেবে উল্লেখ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। 2014 সালে গাজা যুদ্ধে হামাসের সন্ত্রাসীদের হাতে আমার 2 সেনা প্রাণ হারায়। আমরা এখনো তাদের মৃতদেহ ফেরত পাইনি। গাজায় হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে জাতিসংঘের এগিয়ে আসা উচিত। একই দিন পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে মিলিত হন বান কি মুন। পরে দ্বিপক্ষীয় সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের নিন্দা জানান প্রেসিডেন্ট আব্বাস। আমরা শান্তির পক্ষে। আমরা সবসময় বলে আসছি, দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে ইসরায়েল ফিলিস্তিন শান্তি আলোচনার যে কোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাই, কিন্তু আমাদের ভূখণ্ডে ইসরায়েলের একের পর এক অবৈধ স্থাপনা নির্মাণ শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।
এ মাসের শুরুর দিকে তেল আবিবে 2 ফিলিস্তিনের হামলায় 4 ইসরায়েলি নিহতের পর দুপক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত অক্টোবর থেকে ফিলিস্তিনি অস্ত্রধারীদের হামলায় 30 জনেরও বেশি ইসরায়েলি ও সেনাদের হামলায় প্রাণ হারায় 2 শতাধিক ফিলিস্তিনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। তুর্কি সরকারের সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছে দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি। রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার দায়ে মস্কোর কাছে দুঃখ প্রকাশ ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়ে এরদোয়ান সরকার নিজ দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করে দলটি। আরেক রাজনৈতিক দল ন্যাশনাল মুভমেন্ট পার্টি ইসরায়েলি আগ্রাসন ভুলে তুর্কি সরকারের তাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্তের নিন্দা জানায়। তুর্কি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করতে মঙ্গলবার একটি চুক্তিতে পৌঁছায় দুপক্ষ। এর আগে গত বছর তুর্কি সেনাদের গুলিতে সিরীয় সীমান্তে রুশ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সোমবার মস্কোর কাছে দুঃখ প্রকাশ করে আঙ্কারা। গত কয়েকদিনের লড়াইয়ে আসাদ বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে আলেপ্পোর প্রায় অর্ধেক এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানিয়েছেন সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার কিংসচাক। মঙ্গলবার আলেপ্পোর উত্তর পূর্ব দিকের মাল্লা নামের একটি বিশাল খামার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয় সরকারি বাহিনী। এদিকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের নতুন কিছু এলাকা আইএসের কাছ থেকে দখলে নিয়েছে সরকারি পদাতিক বাহিনী। মঙ্গলবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোর মাজার আল মাকলায় বিদ্রোহীদের কয়েকটি অবস্থানে হামলা চালায় সিরীয় বাহিনী। অনলাইনে প্রকাশিত হামলার ভিডিওতে দেখা যায় সরকারি বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে ভারী অস্ত্র ব্যবহার করছে, তবে কয়েকটি স্থানে তাদের প্রতিরোধের মুখে পড়তে হয় বলে জানায় রয়টার্স। সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার কিংসচাকের বরাতে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায় শহরটিতে আসাদ বিরোধী বিদ্রোহীদের কণ্ঠাসা করতে সরকারি সেনাদের সহযোগিতা করছে রুশ যুদ্ধবিমান। গত কয়েকদিনের লড়াইয়ে আলেপ্পোর প্রায় অর্ধেক এলাকা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান রাষ্ট্রদূত। একই দিন আলেপ্পোর উত্তর পূর্ব দিকের মাল্লা নামের একটি বিশাল খামার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয় আসাদ বাহিনী। শহরটিতে প্রবেশের প্রধান সড়কটি বন্ধ করে দেয় তা দখলে নেওয়া সহজ হয় বলে সরকারি বাহিনীর বরাতে জানায় গণমাধ্যম। সিরিয়ার সামরিক বাহিনী জানায় মঙ্গলবার আলেপ্পোর একটি পাওয়ার প্ল্যান্ট থেকে আল নুসরা ফ্রন্ট ও আহরার আল শামের সদস্যরা যন্ত্রপাতি চুরি করে তুরস্কে পাচার করেছে। গত কয়েকদিনের লড়াইয়ে আলেপ্পোর বিভিন্ন এলাকা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে এলেও প্রদেশটির অর্ধেক অংশ জুড়ে এখনও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী সক্রিয়। এদিকে গত 18 জুন অভিযান শুরুর পর ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের কিছু এলাকা আইএসের কাছ থেকে দখলে নিয়েছে সরকারি পদাতিক বাহিনী। মঙ্গলবার তেলোল আল বাজ অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় তারা। ইরাকে আইএসের বিরুদ্ধে সাফল্যে সরকারি বাহিনীর প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মঙ্গলবার ইরাকি যৌথ বাহিনীকে সহযোগিতা করায় ইরানেরও প্রশংসা করেন তিনি। ইরাকি বাহিনীর অব্যাহত অভিযানে দেশটি থেকে আইএসকে পুরোপুরি হটানো সম্ভব বলেও আশা প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 2014 সালের জুন থেকেই ইরাকের উত্তর ও পশ্চিমাংশে আধিপত্য ধরে রেখেছে আইএস। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। লেবাননে আবারও সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করেছেন সে দেশের প্রধানমন্ত্রী তাম্মাম সালাম। সিরীয় সীমান্তবর্তী একটি গ্রামে গেল সোমবার 2 দফায় 8টি আত্মঘাতী হামলার পর এই আশঙ্কার কথা জানান তিনি। সন্ত্রাসী হামলা ঠেকাতে দেশটির উত্তর পূর্বাঞ্চলে সেনাবাহিনীর পাশাপাশি মাঠে নেমেছে সেখানকার ইসলামী আন্দোলন হিজবুল্লাহর সশস্ত্র সদস্যরা। লেবাননে অবৈধভাবে অবস্থানের অভিযোগে 103 জনকে আটক করা হয়েছে, যাদের সবাই সিরীয় শরণার্থী বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। মঙ্গলবার সিরিয়া সীমান্তবর্তী লেবাননের কা গ্রামের রাস্তায় সেনা সদস্যদের টহল দিতে দেখা যায়। একের পর এক সন্ত্রাসী হামলার পর জোরদার করা হয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা। সন্ত্রাসী হামলা ঠেকাতে গ্রামটিতে অবস্থান করছে লেবানন ভিত্তিক ইসলামী আন্দোলন হিজবুল্লাহর সশস্ত্র সদস্যরাও। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় খ্রিস্টান অধ্যুষিত এই এলাকায় সোমবার সকালে বোমা হামলায় সেনা সদস্য সহ বেশ কয়েকজন হতাহত হন। সন্ধ্যায় নিহতদের স্মরণে গির্জার সামনে লোকজন প্রার্থনায় জড়ো হলে সেখানেও চালানো হয় গ্রেনেড হামলা। আমরা নিরাপত্তার কোনো অভাব বোধ করছি না। গ্রামের চারপাশ পাহারা দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা, তাই আমরা এখান থেকে পালিয়ে যাবার কথা চিন্তাও করছি না।
সন্ত্রাসী হামলার পর পৃথকভাবে ঘটনাস্থল পরিদর্শনে যান দেশটির স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় জনসাধারণের আস্থা ফিরে আসলেও লেবানন সরকারের পক্ষ থেকে নতুন করে সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা জানানো হয়। সন্ত্রাসী হামলার পর বৈরুতে অনুষ্ঠিত মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে একথা বলেন তথ্যমন্ত্রী রামজিজ রেইজ। লেবাননের প্রত্যন্ত গ্রামটিতে জাতীয় নিরাপত্তা বাহিনীর উপর কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। এ ধরনের হামলা লেবাননের আরো স্থানে চালানো হতে পারে বলে মনে করছেন আমাদের প্রধানমন্ত্রী তাম্মাম সালাম। সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় লেবাননে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীদের চলাফেরার উপর কড়াকড়ি আরোপ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশটিতে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে আটক করা হয়েছে শতাধিক সিরীয়কে। যদিও দেশটিতে আশ্রয় নেওয়া 10 লাখ শরণার্থীর বেশিরভাগেরই বৈধ কোনো কাগজপত্র নেই। কে বা কারা এই কা গ্রামে এসব সন্ত্রাসী হামলা চালায় সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে এসব হামলার জন্য জঙ্গি সংগঠন আইএসকে দায়ী করছে কর্তৃপক্ষ। সিরিয়ায় আইএস ও আসাদ বিরোধী বিদ্রোহীদের বিরুদ্ধে লেবানন ভিত্তিক ইসলামী আন্দোলন হিজবুল্লাহর সামরিক অভিযানের প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের প্রত্যক্ষ সমর্থনে হিজবুল্লাহ সদস্যরা দীর্ঘদিন ধরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে লড়াই করে আসছে। জাহিদুর রহমান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, প্রেসিডেন্ট হলে প্রস্তাবিত টিপিপি চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার ঘোষণা ট্রাম্পের, তাকে অভিজাত শ্রেণীর মুখপাত্র বললেন ওবামা। প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রস্তাবিত প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতা চুক্তি টিপিপি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনবেন বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বেকারত্বের কারণ হিসেবে বিশ্বায়ন এবং মুক্ত বাণিজ্যকে দায়ী করেছেন তিনি। আর প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ট্রাম্প কোনোভাবেই শ্রমজীবী শ্রেণীর মুখপাত্র হতে পারেন না, তিনি অভিজাত শ্রেণীর মুখপাত্র। 2012 সালে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনসুলেটে হামলার ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের পর হিলারি বলেছেন, তার সুনাম নষ্ট করতে রিপাবলিকানরা তার কাঁধে দায়ভার চাপানোর চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্প নানা বিতর্কিত মন্তব্য করে বরাবরই আলোচনা সমালোচনার শীর্ষে। তার বিভিন্ন মন্তব্যের কারণে অনেকেই তাকে প্রেসিডেন্ট হবার অযোগ্য বলে ঘোষণা করেছেন। এদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও আছেন। নতুন করে ওবামা বললেন, ট্রাম্প অভিজাত শ্রেণীর প্রতিনিধিত্ব করেন, শ্রমিক শ্রেণীর নয়। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওতে দেয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ওবামা এ মন্তব্য করেন। ট্রাম্প ধনী শ্রেণী থেকে এসেছেন এবং সারা জীবন এর সুবিধা নিয়েছেন। তিনি মুখে গ্রেট আমেরিকার কথা বললেও তার কথাবার্তাই প্রমাণ করে মনের মধ্যে তিনি তা ধারণ করেন না। তবে ওবামা ট্রাম্পকে ধনীদের মুখপাত্র বললেও ট্রাম্প বলেছেন, মার্কিনীরা বর্তমান বিশ্বের মোড়লদের মত প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট পদের জন্য তাকেই সমর্থন করবে। মঙ্গলবার পেনসিলভেনিয়ায় তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি টিপিপি চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনবেন। যুক্তরাষ্ট্রে বেকারত্ব বৃদ্ধির কারণ হিসেবে বিশ্বায়ন এবং মুক্ত বাণিজ্যকে দায়ী করে তিনি বলেন, এসব বাণিজ্য চুক্তি বেকারত্বের হার বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের ছোট কারখানাগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দেবে টিপিপি চুক্তি। নির্বাচিত হলে প্রয়োজন হলে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা কাজে লাগিয়ে চীনের সঙ্গে বাণিজ্যিক বিরোধের প্রতিকার করব। এদিকে 2012 সালে লিবিয়ার বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলায় 4 মার্কিন কর্মকর্তার মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের পর নিজেকে আবারও নির্দোষ দাবি করে হিলারি বলেছেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রিপাবলিকানরা ওই হামলার দায়ভার তার কাঁধে চাপানোর চেষ্টা করেছে। যেসব দেশের সন্ত্রাসবাদের উপদ্রব বেশি সেসব দেশে মার্কিনীদের নিরাপত্তা জোরদার করার কথা আমি সব সময় বলে এসেছি। 2 বছর ধরে বেনগাজি হামলার তদন্তে 70 লাখ মার্কিন ডলার খরচ করে কি আমার দোষ প্রমাণ করা গেল? প্রতিবেদনটি অন্যরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখুক। বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন হিলারি ক্লিন্টন। সে সময় কূটনীতিকদের রক্ষায় যথেষ্ট পদক্ষেপ নেননি এমন অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আগে একাধিকবার শুনানি সত্ত্বেও তার সুনাম নষ্ট করতে আবারও হিলারিকে রিপাবলিকান নেতৃত্বাধীন প্যানেলে শুনানির মুখোমুখি করা হয়েছে বলে দাবি ডেমোক্র্যাটদের। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় আদালত ভবনের বাইরে এক বন্দুকধারীর গুলিতে 2 নারী নিহত হয়েছেন। আইনি বিবাদের জেরে ওই 2 নারীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বন্দুকধারীকে এরই মধ্যে নাভাজো কাউন্টি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ওই আদালত ভবনেই এক শুনানির শেষে 2 নারীকে গুলি করেন তিনি। আদালতের শুনানির শেষে এক পক্ষ আদালতের বাইরে আলোচনা করার সময় সন্দেহভাজন
তাদের ওপর গুলি চালায় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। তবে নিহত 2 নারী ও হামলাকারীর পরিচয় সম্পর্কে কিছুই জানায়নি পুলিশ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বেড়েই চলেছে একের পর এক দাবানলের ঘটনা। মঙ্গলবার অঙ্গরাজ্যটির এলডোরাডো কাউন্টি এলাকার প্রায় 20 একর জমিতে নতুন করে দাবানল ছড়িয়ে পড়ে। সেখানকার আমেরিকান নদীর দুপাশে ছড়িয়ে পড়তে শুরু করে আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে আশেপাশের বাসিন্দাদের। এদিকে দেশটির আরেক অঙ্গরাজ্য অ্যারিজোনার ইয়ানপাই কাউন্টি এলাকায়ও প্রায় 100 একর জমিতে দাবানল ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বেশ কয়েকটি দমকল বিভাগ সহ আরো বেশ কয়েকটি সংস্থা। এছাড়াও হেলিকপ্টারের সাহায্যেও আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। দাবানলের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চীনের দক্ষিণাঞ্চলে কয়েকদিনের প্রবল বৃষ্টিতে মারা গেছেন অন্তত 14 জন। এছাড়াও নিখোঁজ রয়েছেন আরো অন্তত 10 জন। অব্যাহত বৃষ্টির ফলে এরই মধ্যে এই অঞ্চলের প্রায় 26,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও গত সপ্তাহ থেকে শুরু হওয়া অব্যাহত বৃষ্টির ফলে দেশটির হুবেই, হুনান, সিচুয়ান এবং শানজি প্রদেশে দেখা দিয়েছে বন্যা। বৃষ্টিতে এখন পর্যন্ত 3,000-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 24 কোটি মার্কিন ডলার বলে জানিয়েছে কর্তৃপক্ষ।